আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, যারা লাইভ সেশনে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আজকের ভিডিওতে কিছু জরুরি বিষয় তুলতে চাই। বাংলাদেশ ইস্যুতে ইতিহাস থেকেও আসবে বেশ কিছু আলোচনা। তবে সাম্প্রতিক সময় বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে জুলাই বিপ্লবের অংশীজনদের মধ্যে চলছে নানা বিতর্ক। আজকে নির্বাচন কমিশনে দেখলাম আমাদের বিএনপি নেত্রী রুমিন ফারহানার নেতৃত্বে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। আবার দেখলাম সাংবাদিক সম্মেলনে রুমিন ফারহানা নিজেই বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন বিএনপির নেতারা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। পাশাপাশি জুলাই বিপ্লবের অন্যতম নির্মাতা বিএনপির একজন গুরুত্বপূর্ণ সিনিয়র নেতা বলেছেন 5 অক্টোবর কালো শক্তি, এই 5 অক্টোবর ঘটিয়েছে কালো শক্তি। অর্থাৎ এখানে বিএনপির কোনো দায় নেই বা কারণেই, কেবল জামাত শিবির হাসিনাকে তাড়িয়ে 5 অক্টোবর ঘটিয়েছে। এরপর দেখলাম দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী দেখলাম শাহবাগে আবারও ছাত্ররা নেমেছে ফজলুর রহমানের বিরুদ্ধে, চলছে সেখানে বিক্ষোভ, জুতা জুতা নিক্ষেপের কর্মসূচি সহ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সবচেয়ে আলোচনার বিষয় হলো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশে এসছেন, প্রতিটি দলের সাথে দেখা করেছেন, জামায়াত আমিরের বাসায় গেছেন, আবার গেছেন বেগম খালেদা জিয়ার বাসায়। কিন্তু পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের দিল্লির তাবেদারদের চুলকানি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সাংবাদিক পরিচয়, সুশীল পরিচয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে নিয়ে নতুন বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য কি? তাদেরকে এই প্রেসক্রিপশন বা অর্থায়ন কারা করছে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চাই। দর্শক, প্রথম যে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই তার আগে একটা ভিডিও দেখাবো নির্বাচন কমিশনে কি ঘটেছে এনসিপির সাথে আমাদের রুমিন ফারহানার। একটু দেখে আসেন আপনারা। আপনারা ভিডিওটা আরেকবার দেখার চেষ্টা করবেন। এনসিপির উপর যখন আক্রমণ করে রুমিন ফারহানা হাতের ইশারা তার কর্মীদের অ্যাটাকের জন্য বলছেন, দৃশ্যটা এরকমই মনে হচ্ছে যদি আমি ভুল না করি। আবারও একটু আমি আপনাদের রিপ্লে করে দেখাচ্ছি। দেখেন রুমিন ফারহানার হাতের দিকে তাকান, গোল মার্ক করা। আপনারা দেখছেন এনসিপির একজন নেতা যিনি নির্বাচন কমিশনে নিজেদের প্রস্তাবনা নিয়ে কথা বলছিলেন, এই সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা কিছু উচ্ছৃঙ্খল কর্মী এনসিপির উপর আক্রমণ করেছে। এই অভিযোগটি স্বয়ং হাসনাত আব্দুল্লাহ নিজেই করেছেন। তো সেই ভিডিওটিতে দেখছেন যে রুমিন ফারহানা হাত দিয়ে ইশারা দিচ্ছেন অ্যাটাকের জন্য। পরবর্তী সাংবাদিক সম্মেলনে আমরা দেখলাম রুমিনকে অভিযোগ করতে স্বয়ং তার দল বিএনপির বিরুদ্ধে। তিনি বলছেন 15-16 বছর যে বিএনপির জন্য লড়াই করেছি, আজ সেই বিএনপি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আসলে কি তাকে বিএনপি ফেলে দিয়েছে, না বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা ফেলে দিয়েছে? এটা কি তার প্রায়শ্চিত্ত, নাকি তিনি নতুন নাটক করছেন? প্রশ্ন হলো, আজকে হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্নগুলো তুলেছেন নির্বাচন কমিশনের এই ঘটনার পর, তিনি বলছেন যে যারা নির্বাচন কমিশনের ভেতরেই এরকম সন্ত্রাসী কায়দায় আক্রমণ করতে পারে, তাহলে নির্বাচনের দিন সারা দেশের কেন্দ্রগুলির কি পরিস্থিতি তৈরি হবে। তিনি বলছেন প্রধান নির্বাচন কমিশন যেখানে উপস্থিত, নির্বাচন কমিশনাররা যেখানে উপস্থিত, সেখানে যদি পুলিশ নীরবে দেখতে পারে কিংবা একটি বড় দলের নেতাকর্মীরা অন্য দলের উপর আক্রমণ চালাতে পারে, মারধর করতে পারে, তাকে ফুটবলের মতন লাথি কিল ঘুষি দিতে পারে, তাহলে নির্বাচনের দিন কি পরিস্থিতি তৈরি হবে। হাসনাতের এই প্রশ্নটি কিন্তু অমূলক নয়, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি বলবো যে রুমিন ফারহানার মতো একজন মানুষ পুরো বিএনপিকে বিতর্কিত করে দিয়েছেন। বিএনপি কোনো সন্ত্রাসী দল নয় এবং বিএনপি দীর্ঘ 16 বছর ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য লড়াই করেছে এবং তারা শান্তিপূর্ণ ভোটের জন্য লড়াই করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে। কিন্তু
রুমিনরা কার প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে এই প্রশ্নটা আসছে। নির্বাচন কমিশন যেখানে অল্প কিছু মানুষের সামনেই নিজেরা অসহায় আত্মসমর্পণ করে, নির্বাচনের দিন হাজার হাজার, তারা পুলিং কি করে রক্ষা করবেন, ভোট কেন্দ্র কি করে রক্ষা করবেন? নির্বাচনের দিন সারা বাংলাদেশের চিত্র কি ঘটতে পারে কল্পনা করলে আমরা কম বেশি যারা নির্বাচন দেখেছি বা নির্বাচন কভার করেছি আমরা জানি। তাহলে আমরা প্রশ্ন করতে পারি না এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? আমি মনে করি দ্রুত এই ব্যাপারে সবগুলো রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ সেশন করা উচিত যে এই নির্বাচন কমিশন বা এই প্রশাসন দিয়ে আদৌ নির্বাচন সুষ্ঠু হবে কিনা। এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন রুমিন ফারহানা তাদের মধ্যে। হাসনাত আব্দুল্লাহর কিছু তথ্য আপনাদের দেই। বাংলাদেশের মানুষ আর কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না। বিএনপির এমন অনেকে রয়েছে যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ। রুমিন ফারহানা তাদের মধ্যে অন্যতম, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো আপনারা জনগণের পালস বুঝুন। হাসনাত আরো বলেছেন আমরা ধরে নেব তাদের কার্যক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা। আজ নির্বাচন কমিশনে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় আমরা সেদিকে নজর রাখবো। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি চলছিল দুই দলের মধ্যে, সেই সময় এই হাতাহাতির ঘটনা ঘটে। দর্শক, আমরা সেই সময় দেখেছি যে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে মারধর করা হয়েছে এবং তিনি বলেছেন যে আমাকে ব্যাপক পরিমাণে মারধর করে জামা টামা ছিঁড়ে ফেলা হয়েছে। তো আমি যে কথাটি বলছিলাম, রুমিন ফারহানা আজকে এক প্রকার বিএনপিকে বড় রকম চাপে ফেলে দিয়েছেন এবং বিরোধী দল মানে বিএনপির এগেইনস্ট যে দলগুলো তাদের হাতে কার্ড তুলে দিয়েছে। এবং এই দৃশ্য থেকে বাকি দলগুলো যদি নির্বাচন বয়কটের ঘোষণা দেয় কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা জানায় কিংবা নির্বাচন কমিশনের ভেতরে এমন কর্মকাণ্ড যদি সারা বাংলাদেশের উপর আরেকটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সন্দেহ সংশয়ের সৃষ্টি করে, তার জবাব কি দেবে সরকার? আমরা মনে করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বড় দল বিএনপিকে তাদের এইসব নেতা কর্মীদের ব্যাপারে সচেতন হওয়া উচিত, জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। দর্শক, আসছি দ্বিতীয় আরেকটি বক্তব্যে এক নজর দেখে আসেন। অভিনেতা বলবো, শুনবেন আপনারা এই বক্তব্যটা আমি একবার শুনিয়েছিলাম আপনাদের। 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি। সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। আপনারা এই বক্তব্যটি শুনেছেন, আমি সকালের ভিডিওতে এই বক্তব্যটি নিয়ে কথা বলেছিলাম। 5 আগস্ট মানে হাসিনাকে যারা তাড়িয়েছেন, বিপ্লব যারা করেছেন তারা হলেন কালো শক্তি। অর্থাৎ সেই কালো শক্তি আবার কারা? জামায়াত এবং তাদের অগ্রগামী ছাত্র শিবির। আর বৈষম্য বিরোধী আন্দোলনের সার্জিস হাসনাতরা ছিলেন অভিনেতা। এটি হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্য। এরপর সারা বাংলাদেশে এই বক্তব্যটি তীরের মতো মানুষের হৃদয় বিঁধেছে। প্রতিটি ক্ষেত্র থেকে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ফজলুকে নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। যখন বিএনপির মতো একটি দল জুলাই বিপ্লবে নিজেদের অবদান খুব জোরে সোরে প্রচার করছিল, তখন তাদের দলের একজন সিনিয়র নেতা সরাসরি জুলাই বিপ্লবের অবদান জামাত শিবিরের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। অর্থাৎ জামাত শিবির এই বিপ্লব অর্জন করেছে এবং তারা কালো শক্তি। তার মানে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি একদম দিল্লির বক্তব্য, অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনার যে নতুন কার্যালয় তৈরি হচ্ছে আওয়ামী লীগের, মনে হচ্ছে সেখানে বসে ওবায়দুল কাদের এই বক্তব্যটি দিচ্ছে। আমরা দেখেছি এর আগে শেখ হাসিনা এই আন্দোলন থামাতে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এবং হাসিনার প্রত্যেকটি বক্তব্যে জামাত শিবির, ইউনূস আর ছাত্রদের দিকেই বারবারই তীরের মতো নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু বিএনপি নাম উল্লেখ করা হচ্ছে না। তো সেভাবেই ফজলুর রহমানের বক্তব্যটিতে
বিপ্লবের পুরো দায়টি জামাত শিবিরকে দেয়া হচ্ছে। এটি খুব সিগনিফিক্যান্ট, কারণ আগামী দিনে বিপ্লবের দায়ে যদি কারো বিচার হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে ফাঁসির কাঠ গড়া দাঁড়াবে জামাত শিবির এবং বৈষম্য বিরোধীরা। হয়তোবা ফজলুর রহমান এটি চাইছে। এই বক্তব্যের পর যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আন্দোলন শুরু হয়, মানুষের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি হয়, তখনই দেখলাম দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভী পক্ষ থেকে একটি শোকজ লেটার পাঠানো হয় এই ব্যক্তির উদ্দেশ্যে। সেখানে তাকে 24 ঘন্টার মধ্যে এর কারণ জানাতে বলা হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এটি একটি লোক দেখানোর শোকজ। অনেকেই বলছেন যদি ফজলুর রহমানকে এই বক্তব্যের জন্য বা বিগত সময় যে বিতর্ক সৃষ্টি করেছেন, বিএনপিকে ডুবিয়েছেন, এই বক্তব্যগুলোর জন্য কোনো শাস্তি দেওয়া না হয় বা দল থেকে বহিষ্কার করা না হয়, তাহলে ধরে নেওয়া হবে এই বক্তব্যগুলো বিএনপি ছিল এবং বিএনপি মানুষের দৃষ্টি ফেরাতে হয়তো শোকজ করে এখান থেকে একটা পরিত্রাণ পেতে চাইছে। সোশ্যাল মিডিয়াতে এমনও বলছেন অনেকে যে এই দিল্লির যে মনোভাব ফজলুকে দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটি বিএনপির মনোভাব। তবে 24 ঘন্টা পর হয়তো আমরা দেখতে পারি তিনি দলে নেই। বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা বলেছেন তার ব্যাপারে বেগম খালেদা জিয়া চরম অসন্তুষ্ট এবং লন্ডন অর্থাৎ তারেক রহমানও এই ব্যাপারে অসন্তুষ্ট এবং বেগম জিয়া তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দিয়েছেন সিনিয়র নেতাদের স্থায়ী কমিটিকে। এখন দেখার পালা লন্ডন থেকে ফজলুর ভাগ্যে কি বার্তা ফিরে আসে। তিনি কি বহিষ্কার হবেন নাকি মামুলি কোনো ক্ষমা চেয়ে আবারও টকশোতে বিতর্ক সৃষ্টি করবেন? আমার মনে হয় বিএনপি ফজলুকে এই মুহূর্তে গ্রহণ করতে চায় না বা ফজলু বিএনপির জন্য কোনো ভালো ফল আনতে পারবে না, বরং বিএনপিকে নষ্ট করছেন, বিএনপির ভোট নষ্ট করছেন, বিএনপিকে বিতর্কিত করছেন, বিএনপিকে বাকি দলগুলোর কাছে একটা বিতর্কের পাত্র বা বিএনপির বিরুদ্ধে নতুন ন্যারেটিভ তৈরির সুযোগ করে দিচ্ছে। কারণ ফজলুর রহমানের এই বক্তব্যে আওয়ামী লীগের একটি ভোটও বিএনপির পক্ষে আসবে না, বরং বিএনপির ভোটগুলো নষ্ট হবে। কারণ এই ফজলুর রহমান তার যতগুলো বক্তব্য দিয়েছে, এই বক্তব্যগুলো বিএনপির মতো একটি দলের পক্ষে কোনোভাবে গ্রহণ করা উচিত নয়। এখন আমরা তাকিয়ে আছি 24 ঘন্টা পর কি হয়। তবে সিনিয়র কয়েকজন নেতা বলেছেন রুমিন এবং ফজলু এরকম কয়েকজন নেতার ব্যাপারে দলের হাইকমান্ড যথেষ্ট টেনশনে আছেন। তাদের বিতর্কিত বক্তব্যের জন্য তারা বিব্রতকর এবং তারা তারেক রহমানকে জানিয়েছেন এই নেতা বা নেত্রীদের দল থেকে বহিষ্কারের ব্যাপারে তারেক রহমান যেন কোনো সিদ্ধান্ত নেয়। আমরা এখন দেখতে চাই আসলে কি হয়, কারণ যেই বক্তব্যটি দিয়েছি বিপ্লবের পরবর্তী একটি সরকারের সবে এক বছর পার হয়েছে, এর মধ্যে তিনি বিপ্লবকে বিতর্কিত করছেন। এটা রাষ্ট্রদ্রোহ, এটা বিপ্লবের বিরুদ্ধে চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এটাকে হালকা করে নেওয়া যাবে না। ইতিমধ্যে শাহবাগে ছাত্ররা মাঠে নেমেছে। আমরা দেখছি যে শাহবাগে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এই ফজলু পাগলা উদ্দেশ্য করে। তারা বলছে ফজলু পাগলার দুই গালে ওইটা মারো তালে তালে। তো এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে এবং ছাত্ররা বিএনপির কাছে দাবি জানিয়েছে দ্রুত তাকে বহিষ্কার করা হোক। পাশাপাশি ছাত্ররা তার কুশপুত্তলিকা দাহ করেছে এবং তার ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচিও পালন করেছে। আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন তার ছবির উপরে পাদুকা দিয়ে আদর যত্ন করা হচ্ছে। অর্থাৎ এই যে ছাত্রদের কাছে আরেকটি ন্যারেটিভ তুলে দিল, যখন আবিদুলরা ঘাম ঝরাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন, তখন এই আবিদুলদের ত্যাগকে অস্বীকার করছেন স্বয়ং ফজলু। এই আবিদুল কে জানেন? এই আবিদুলরা জুলাই বিপ্লবের একদম প্রথম সারির লড়াকু সৈনিক। আর আজকে ফজলুরা বলছে এটা বিএনপি জামাতের কালো শক্তি তারা নাকি ঘটিয়েছে। তাহলে আবিদুলদের অস্বীকার করছেন তিনি। এবং এই যে ঘটনাটি ঘটছে, আবার ছাত্ররা শাহবাগে নেমেছে, শাহবাগই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু নির্বাচনকে আবারও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে, অথবা ডাকসু নির্বাচনে আবিদুলের মতো একজন দেশপ্রেমিক, আমি এক কথা বলবো আবিদুলকে আমি দেশপ্রেমিকই বলবো,
একজন তরুণ যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, এই ছেলেটির ভোট কাটার আরেকটি পায়তারা করছে ফজলুরা। যখন বিপ্লবের অংশীজনরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই করবে, তখন তাদের দলের একজন সিনিয়র নেতা যদি এরকম বক্তব্য দেয়, এটাকে গ্রহণ করার মতো কিনা আপনারাই বলেন। প্রিয় দর্শক, আমি চলে আসছি পাকিস্তান প্রসঙ্গে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার তিনি এসছেন বাংলাদেশ সফরে। ব্যক্তিগতভাবে ইসাক দারকে আমি পছন্দ করি না যখন আমি পাকিস্তানের কোনো সংবাদ দেই আপনাদের, কারণ মুসলিম লীগ নুনের তিনি একজন নেতা এবং যথেষ্ট কারাপ্টেড নেতা হিসেবে চিহ্নিত এই ব্যক্তি। এবং এই ইসাক দার হলেন মুসলিম লীগ নুনের যিনি প্রতিষ্ঠাতা বা মূল মালিক এক কথা দলের, মরিয়ম নওয়াজের বাবা।